ঐতিহাসিকভাবে গৌরবময় স্থান দখল করে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নদী তীরবর্তী জনপদ নবীনগর। ১৭৭৮ সালে প্রকাশিত রেনেলের মানচিত্রে নবীনগরকে গুরুত্বের সাথে চিহ্নিত করা হয়েছে। ১৮৭৫ সালে এখানে থানা এবং ১৮৮৩ সালে মুন্সেফ আদালত চালু হয়। ১৯৮৩ সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পায় নবীনগর। নামকরণ সম্পর্কে লোকমুখে প্রচলিত আছে নবীনগড় থেকে নবীনগর নামের কথকতা। আবার অনেকের ধারণা ইসলাম ধর্মে নবী ও নগর দুটি শব্দের সমন্বয়ে নবীনগরের নামকরণ হয়েছে। প্রায় ৩৫৩ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ, দক্ষিণে কুমিল্লার মুরাদনগর, পশ্চিমে বাঞ্ছারামপুর ও নরসিংদীর রায়পুরা এবং পূর্বে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অবস্থান। নবীনগর আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিতে ৬২০ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেছে বাংলাদেশ সরকার। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের ফলে হাওর ও নদী অধ্যুষিত সুবিধাবঞ্চিত মানুষের জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক তথ্যচিত্রে এ পর্বে আমরা জানব ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সেই ঘুরে দাঁড়ানো মানুষগুলোর জীবন কথা। মেঘনা ও তিতাস নদী বিধৌত নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন। মেঘনা নদীর তীরে নূরজাহানপুরে গ্রামে গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। রঙিন টিনের ৯৫টি ঘর এলাকার সমৃদ্ধির সাথে সৌন্দর্য বাড়িয়েছে অনেকখানি। ২ শতক ভূমির মালিকানাসহ গৃহ বরাদ্দ পেয়ে সুবিধাবঞ্চিতরা এখন সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন। আমি আগে নূরজাহানপুর ছিলাম, এখান থেকে আমি এখানে আসছি। আমার সুবিধা হয়েছে, অনেক ভালো লাগছে। আমার স্বামীও এখানে বাচ্চা টাচ্চা নিয়ে অনেক কিছুই সুখ সুবিধা আছে, লেখাপড়াও এখান থেকে যেতে পারে, কাছে আছে। এখান থেকে অনেক দূরে হইতো, অন্যবারে তো থাকতে কষ্ট হইতো, পানি থাকতো না, সময় এটা থাকতো না, সময় এটা থাকতো না, ঝগড়াঝগড়ি হইতো এগুলো আর কি। এখানে তো আর কোনো কিছু কষ্ট করতো না, বাথরুম টাথরুম সব কিছুই এটার ভিতরে। শেখ হাসিনা দিচ্ছে, আমরা উপকার হয়েছে, তার জন্য আমরা দোয়া করি। ভূমিহীন পারভিন, তার কাঠুরিয়ার স্বামী ফালান মিয়া সারাদিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করতেন তা দিয়ে সংসার চালানো যেন কঠিন সংগ্রাম। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারভিনও কাজ করতেন অন্যের বাড়িতে। দুজনের উপার্জনের অধিকাংশই ব্যয় হতো ঘর ভাড়ায়। সঠিক সময় ভাড়া পরিশোধ না করতে পারলে সইতে হতো নানান অপমান। মাঝে মধ্যে জীবনটাই অর্থহীন লাগত, কিন্তু সেই জীবনে এসেছে নতুন জোয়ার। এখন আর ভাড়া দিতে হয় না, নিজেদের ঘরে শান্তিময় বসবাস। ঘরের আঙিনায় উৎপাদন করছেন ফলমূল, শাকসবজি। আমার গ্রাম বাড়াইল, আমি আপনার বাড়িতে থাকিছিলাম, অনেক ভাড়া সলিমগঞ্জের। তারপরে আমি ছোটা কাজ করি, মায়াদেরকে নিয়ে লেখাপড়া করা সংসার খুব ছিল। এখন এই ঘরটা আমার আর ভাড়া লাগতেছে না। প্রধানমন্ত্রী আমাকে এই আশ্রয়ের দান দিয়া আমারে সহযোগিতা করছে, আমি ওনার জন্য দোয়া করি ১০০০ বছর ভিতরে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি মানুষের জীবনেই যেন এক একটা অপ্রাপ্তির মহাকাব্য। আবু হানিফার জন্ম হয়েছিল সচ্ছল গৃহস্থ পরিবারে। গ্রাম বাংলার চিরায়ত রূপ ও বৈচিত্র্যে তাদেরও গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান ছিল। ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে লাভের মুখ দেখলেও হঠাৎ ব্যবসায় ধস নামে। ঋণগ্রস্ত হয়ে বিক্রি করতে বাধ্য হন ভিটে মাটি। একসময় নিঃস্ব হয়ে আশ্রয় নেন অন্যের বাড়িতে। জীবন ধারণের জন্য বেছে নিতে হয় দিনমজুরের পেশা। দীর্ঘ কষ্ট ভোগের পর আশ্রয়ণ প্রকল্প শুরু হলে আরও অনেকের মতোই আশায় মুখ বেঁধে ভূমিহীন হিসেবে আবেদন করেছিলেন। বাকিটা বাস্তবতা। আর এভাবেই শুরু হলো তার নতুন জীবন। আইয়া মনে করো থাকতাম, মনে করো থাকতাম, মানে বাড়ির নেই, ঘর নেই, কোনো নেই, আমার জামা নেই, কোনো নেই, আমার মানে বেতে আমার থাকি, আমার জায়গা আছে, হাসি নিয়ে দিচ্ছে জায়গা। দারিদ্র্যের কষাঘাতে জীবনের দীর্ঘ সময় পার করেছেন আসিয়া।
সুবিধাবঞ্চিত এই পরিবার মাথা গোঁজার জন্য ঠাঁই নিয়েছিলেন অন্যের ভিটায়। আসিয়ার স্বামী ওয়াহিদ মিয়া শ্রমিক হিসেবে কখনো কাজ করেছেন কৃষি জমিতে, আবার কখনো চালিয়েছেন ঠেলাগাড়ি। এভাবেই যখন চলছিল তাদের সংসার, তখন স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারেননি। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওয়াহিদ মিয়া। এরপর আরও কঠিন হয়ে যায় আসিয়ার জীবনের পথ চলা। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন মসৃণ হয়েছে আসিয়ার জীবনের গতি। আগে বাড়ি ঘর কোনো নাই তো এটা অসুবিধা না। পরের বাড়ি থাকতাম, পরের বাড়ি ভাড়া দিয়ে থাকতাম। দৌড় ছেড় করতো নাকি মন্দ আরে দৌড় ছেড় করে নাই কেউ। মানে শেখ হাসিনা ঘর দেওয়ার পর আমরা এখানে চলে আই পড়ছি নাকি আমার আমরা নিজের বাড়ির মতন চলতেছি। কথা বুঝেননি? শেখ হাসিনা এটা আমরা দান করছে, কথা বুঝেননি? জীবনযুদ্ধের এক নায়ক জজ মিয়া শক্ত হাতে হাল ধরেছেন অভাবের সংসারের। নিজে ঝড় ঝাপটা সহ্য করেছেন, কিন্তু বুঝতে দিতে চাননি তার পরিবারকে। কিন্তু বাস্তবতা এমনই যে শত চেষ্টায়ও পারেননি সংসারের অভাব দূর করতে। নিজেদের ঘর ছিল না বলে অন্যের ঘরে ভাড়া থাকতেন। অপমানিত হয়েছেন বারবার। এখন ঘর পেয়েছেন ঠিকই, কিন্তু যাকে নিয়ে তার এত লড়াই, সেই স্ত্রীর সঙ্গেই এই ঘরে থাকতে পারলেন না। ঘর পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন পরপারে। এক ছেলেকে নিয়ে তিনি এখন এই ঘরেই বসবাস করেন। বৃদ্ধ বয়সে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তার অশেষ কৃতজ্ঞতা। আশ্রয়ণ প্রকল্পের কল্যাণে হাজারো বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় নারীর মুখে হাসি ফুটেছে। প্রতিটি গৃহ হয়ে উঠেছে একটি বাড়ি, একটি খামার। গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে তারা এখন স্বাবলম্বী। নিজেদের প্রয়োজন মিটিয়ে উৎপাদিত দুধ, ডিম আসছে শহরে। আমি আগে থোলাখান দিয়েছিলাম বোনের বাড়িতে। তারপরে আমার স্বামী মারা গেছে 4 বছর। মারা যাওয়ার পরে বোনে বার করে দিছে বাড়ির থেকে। বাড়া ছিলাম, বাড়া থেকে ফুলা ফাইনলে অনেক কষ্ট করছি। কষ্ট করার পরে নুরজন ফুরজন শেখ হাসিনা বাড়িঘর দিল। তখন আমরা অনেক সুখে আছি, অনেক আনন্দে আছি। শেখ হাসিনার লেগে আমরা দোয়া করি। আমরা মার কাম বাবার কাম করছে শেখ হাসিনা। শৈশব থেকেই অভাব তাড়া করছে শুক্তারাকে। আশা করেছিলেন বিয়ের পর ঘুরবে ভাগ্যের চাকা, কিন্তু যাকে বিয়ে করেছিলেন তারও নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। দুজনে মিলে সংসারের বোঝা মাথায় নিয়ে চলেছেন একসাথে। একে একে 4 সন্তানের জননীও হয়েছেন। দায়িত্ব যখন আরও বাড়ল, তখনই দুরারোগ্য ব্যাধি কেড়ে নিল তার স্বামী আব্দুস সালামকে। সহায়হীন শুক্তারা সন্তানদের নিয়ে আশ্রয় নেন বোনের সংসারে। বোন আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু সামাজিক নানা সংকট ও অর্থনৈতিক বাস্তবতায় সেখান থেকে বের হতে বাধ্য হন। আশ্রয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়িয়েছেন। একসময় আলোর বাতিঘর হয়ে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে শুক্তারা পেয়ে গেলেন স্থায়ী ঠিকানা। শেখ হাসিনার ঘর পাওয়াতে আমাদের অনেক উন্নত হয়েছে, অনেক কিছু হয়েছে। গাছগাছালি সব কিছু লাগাইছি। আল্লাহ বাসালে আমার স্বামী যুগালি কাজ করে, আর আমার ছেলে মেয়ে হয়েছে কি আমার 4 জন, 3 মেয়ে 1 ছেলে। এখন আমি গাছগাছালি লাগাই মাগাই একটু উন্নত হয়েছে। আশা করি শেখ হাসিনার জন্য আমি দোয়া করি, সে যেন সুখেতে থাকে। আকলিমার ঘরের আঙিনা সবুজে ভরপুর। শাকসবজির ফলনেই তার মুখে এখন স্বপ্নজয়ের হাসি। এমনই একটা ঘরের স্বপ্ন দেখতেন আকলিমা। সেই স্বপ্ন এখন বাস্তবে ধরা দিয়েছে, কিন্তু এর আগে সইতে হয়েছে দীর্ঘ দুঃখ দুর্দশা। সব কষ্ট দূর করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তার এই বিরল উদ্যোগে আকলিমার মতো লাখো পরিবারে এসেছে সমৃদ্ধি। মানসম্মত গৃহ নির্মাণের পাশাপাশি উপজেলা প্রশাসন সুবিধাভোগী বাসিন্দাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নিয়েছে নবীনগর উপজেলা প্রশাসন। নবীনগরে 3টি ধাপে আমরা 670টি ঘর নির্মাণ করছি। এর মধ্যে 620টি ঘরের নির্মাণ সমাপ্ত করে উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে, আর বাকি 50টা ঘর আমরা নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে। এটা আমরা আগামী 2 মাসের ভিতরে সমাপ্ত করে ফেলতে পারবো।
প্রথম দিকে যখন আমরা ভূমিহীনের এই ঘরগুলো করি, বিভিন্ন খাস জমি উদ্ধারের একটা কাজ ছিল এবং প্রায় 14 একর সরকারি খাস জায়গা আমরা উদ্ধার করেছি এবং এই 670টি ঘরই আমরা সেই খাস জায়গাতেই নির্মাণ করছি এবং প্রত্যেকটা আশ্রয়ণ হয়েছে আমাদের মেইন রাস্তার সাথে এবং ভিতর দিকে আমরা রাস্তা করে দিয়েছি, এসবিবি রোড করে দিয়েছি। এই আশ্রয়ণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা চারপাশে গাইডওয়াল করেছি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহায়তা পেয়েছি এবং এই আশ্রয়ণের বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে সেই জন্য আমরা ওদেরকে স্কুলে ভর্তি করেছি। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা মাথা তুলে দাঁড়াতে পারে, তাদের সন্তানরা শিক্ষিত হয় এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা ফ্যামিলি প্ল্যানিং যে দপ্তর আছে সেই দপ্তরের কর্মকর্তারা নিয়মিত সেখানে যাচ্ছে। উপজেলা সকল স্তরের দপ্তরের কর্মকর্তাগণ এগুলো মনিটরিং করছে যাতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ যে মৌলিক অধিকারগুলো সেই অধিকারগুলো তারা নিশ্চিতভাবে পেতে পারে এবং আমি এই কাজে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশ্রয়ণ প্রকল্প ঘিরে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুফল ভোগ করছেন পুনর্বাসিত পরিবার ও স্থানীয়রা। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ, আর এভাবেই পরিবর্তনের সুবাতাসে পাল তুলেছে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত সরাইল উপজেলা। নামকরণ সম্পর্কে জনশ্রুতি আছে, প্রাচীনকালে এই এলাকা বিশাল জলরাশিতে ভরা এক জলমগ্ন স্থান ছিল। স্বর থেকে সরোবর বা হ্রদ এবং আইল থেকে বাঁধ বা উঁচু ভূমি বিভাজিত এই শব্দের পূর্ণাঙ্গ রূপ সরাইল। 1990 সালে সরাইল উপজেলা প্রতিষ্ঠিত হয়। সরাইলের উত্তরে নাসিরনগর, পূর্বে বিজয়নগর, দক্ষিণে আশুগঞ্জ এবং পশ্চিমে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও বাজিতপুর উপজেলার অবস্থান। তৃণমূল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনতে আশ্রয়ণ প্রকল্প বিরাট ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতায় সরাইলও থেমে নেই। 266 ভূমিহীন পরিবারের পুনর্বাসনের মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সরকার। নোয়াগাঁও ইউনিয়নে বুড্ডা আশ্রয়ণ প্রকল্পে গড়ে তোলা হয়েছে 18টি ঘর। প্রায় 1 বছর ধরে আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগ করছেন এখানকার বাসিন্দারা। আগে মই হালাম্মার বাড়ি থাকতাম আশ্রয় নিয়ে। আগে মনে করুন যে কষ্ট করছিলাম, তো মনে করুন কষ্ট করি না। আগে অশান্তি মনে করুন মেয়ের বাড়ি থাকতাম, এরপর মনে করুন ফুলাফানে হেন্দা হেন্দা গেলে মানুষে অনেক ধারণা কথা কইছে, আর এক ঘরে থাকতাম, অশান্তি নাই রে, তাই আমরা এই ঘরেতে নাম দিচ্ছি। অন শান্তি না হয় ওইখানে শান্তি আছি। প্রধানমন্ত্রী ঘর দনে আমরা না হয় অশান্তি আছি। অন্যের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন পারভিন ও তার পরিবার। নানান বিড়ম্বনা মাথার উপর দিয়ে যেত প্রতিদিন। নিজেদের একটা ঘরের শখ ছিল দীর্ঘদিনের। ইচ্ছে ছিল নিজের সংসার সাজাবেন মনের মতো করে। দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারভিনের সেই স্বপ্ন পূরণ করেছেন। পরের বাড়ি থাকি কত কষ্ট করছি, একটু জায়গা পাইছি না থাকতাম, একটু না নুমাসর বার জায়গা পাইছি না, অনেক কষ্ট বাবা করছি। মানুষের বাড়ি কাজ করে চলছি, ছেলে মেয়েরে বড় করছি, বিয়া দিলাম, বিয়া করাইলাম। এখন তো আল্লাহ গোর দোয়ার বাড়ির শান্তি করছে, এবার 4 দিন একবার আইলো শান্তি। সরারে দয়া করণে শান্তি হয়েছে, সরার লাগে দোয়া করি, অনেক দোয়া বাবা করি। প্রায় 10 বছর আগে স্বামী মারা যায় রোকেয়ার। 2 সন্তান নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ছেলেমেয়েদের মুখের আহার জোগাতে কঠোর পরিশ্রম করেছেন। রাস্তায় মাটি কাটার কাজ করেছেন, চুক্তির মেয়াদ শেষে কখনো করেছেন গৃহকর্মীর কাজও। এভাবেই সন্তানদের বড় করেছেন। তাঁদেরও এখন সংসার হয়েছে, সন্তান হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে নাতি নাতনি নিয়ে বেলা শেষে সুখেই আছেন রোকেয়া বেগম।
তো বাইরে যা তাকাইছি শাশুড়ি বাইরের জায়গা এরা তো সাহায্য করছে, বুড়া মানুষ না, সাহায্য করছে, চলছে একটু কষ্ট করি। ওই শেখ হাসিনা তো আমরা বালি করছে, গোয়ার দোয়ার দিছে, আল্লাহ ধরে শান্তি হই। শাহানা বেগমের স্বামী কৃষি কাজ করেন। নিজেদের বসত ভিটা ছিল না বলে চাচাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু অন্যের বাড়িতে আর কতদিন এভাবে থাকা যায়? আয় রোজগারও সীমিত, জমি কিনে যে একটা ঘর তৈরি করবেন এমন সামর্থ্যও ছিল না। এখন দিন বদলে গেছে শাহানার। হতাশার অন্ধকার কাটিয়ে নতুন দিনের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। পনেরো বছর ধরে ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন জায়গার মেঝে বাড়িটা রয়েছে। বাড়িটা থাকতে গিয়ে অনেক সময় এই মালিকটার অনেক অত্যাচার অবিচার আমরা বুক করতে হয়েছে। আজকে বাংলাদেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদেরকে যে আশ্রয় দিয়েছে, সে আশ্রয়ের কৃতজ্ঞতা ভাষা নাই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো। কেড়ে নদীর মাঝে যেরকম ফেনা বাড়ছে, কোনো ফেনার কোনো কুল নাই, আমাদের কোনো কুল ছিল না। আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রী আমরা যে আশ্রয় কেন্দ্রটা দিচ্ছে, সেই আশ্রয় কেন্দ্রের জন্য ওনার জন্য আমরা দীর্ঘজীবী হায়াতের জন্য আমরা হায়াত থেকে ওনারা আল্লাহ দীর্ঘজীবী করুক এবং ওনারা দীর্ঘজীবী বাছাই রাখ এই কামনা করি। কেননা যদি আজকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনত বেঁচে থাকে, তাহলে আমাদের মতন যত অসহায় মানুষ আছে এরা কল্যাণে আসবে। এরকম মহৎ মানুষ আর আমরা ওনার মরার ফরার পাবো না, আমরা এটা করে অন্তর্ভুক্তভাবে আমরা বিশ্বাস। কেননা আজকে আমার মতন বহুত মানুষ যারা এই জায়গা জমি নিয়ে ঘর দুয়ার নিয়ে যারা উপভোগ করছে, মানুষ গাডে গাডে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, এরা বুঝতে পারে কতটুকু যন্ত্রণা। যে সমাজে বাস করছি গ্রাম বাইরেরা, কিন্তু আমরা কোনো কিছু নাই দেখা কোনো সমাজের মানুষ আমরা কোনো একটা গণার মেঝে ধরে চলাফেরা করে নাই। কত অনুষ্ঠান যায়, কত ইয়া যায়, কিন্তু আমাদেরকে এরা কোনো বেলা স্মরণ করে নাই। এবং আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা যে আশ্রয় দিয়েছে এই জায়গা তাইছি, মোটামুটি এই জায়গার যে সমাজের লোকগুলো আছে এরাও আমরা সম্মান করে, আমরা মনে একটা আনন্দ পাই, উৎসব হয়, সারাদিন পরিশ্রম করে ঘুমাই, মনের সাথে ঘুমাই, মনের সাথে করতে কামের কর্মের জন্য বাইরে যায়, কেউ আমরা বাধা হস্তও করে না। জলে ভাসা পদ্মের মতো ভাসমান সফর আলী একটু আশ্রয়ের জন্য আত্মীয় স্বজনের দ্বারে দ্বারে ঘুরেছেন। অনিচ্ছা সত্ত্বেও হয়তো কোনো এক পরিবারে আশ্রয় পেতেন, কিন্তু বেশি দিন থাকার সুযোগ হতো না। আবার নতুন করে মাথা গোঁজার জন্য যেতেন অন্য কোনো স্থানে। সফর আলীর আয় এত কম ছিল যে ঘর ভাড়া করে থাকাও দুঃসাধ্য। অপমান অবহেলা সহ্য করে এভাবে কেটেছে তার দিন, মাস, বছর। মৌলিক অধিকার, নিরাপদ বাসস্থান পেয়ে সফর আলীর অনির্দিষ্ট যাত্রার স্থায়ী সমাধান হয়েছে। অন্যের দখলে থাকা খাস জমি উদ্ধার করে নির্মাণ করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত বাসস্থান। কুপিবাতির অন্ধকার ঘর থেকে বিদ্যুতের আলো পেয়েছেন আশ্রয়নের স্থায়ী বাসিন্দারা। ভূমির মালিকানা পেয়ে ঘরের আঙিনায় এক চিলতে জমিতে গড়ে তুলেছেন ক্ষুদ্র কৃষিক্ষেত্র। আর এই সব কিছু সমন্বয় করছে উপজেলা প্রশাসন। সরাইল উপজেলায় আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মোট 363টি ঘরের জন্য বরাদ্দ পেয়েছিলাম। তো আমাদের সবগুলো ঘরেরই কাজ শেষ হয়েছে এবং সেখানে উপকারভোগীরা উঠেছেন। তো এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেকগুলো খাস জমি উদ্ধার করেছি যেগুলো অবৈধ দখলে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী 2 শতক করে জমি সহ প্রত্যেকটি পরিবারকে, ভূমিহীন পরিবারকে ঘর দিচ্ছেন, তখন তারা সবাই সহযোগিতা করতে এগিয়ে এসেছেন এবং তাদের প্রত্যেকের সহযোগিতা আমরা এই কাজগুলো করেছি। তবে যেহেতু সরাইল একটি হাওর বৃষ্টিত এলাকা, অনেক নিচু এলাকা রয়েছে, এখানে কাজ করতে গিয়ে আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বর্ষায় কাজ করাটা দুরূহ হয়ে গেছে। তারপর আমরা সবগুলো বিষয়কে ওভারকাম করেছি। আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প এবং যারা ঘর পাচ্ছেন সকলেই অসহায়, একেবারেই অসহায় পরিবারের মানুষ, যাদের মাথা গোজার আসলে কোথাও ঠাঁই ছিল না, তো তারা যেহেতু এই ঘরগুলো পাচ্ছেন, এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি সবাই মিলে টিম ওয়ার্ক হিসেবে এই কাজটি করার জন্য। পুনর্বাসিত পরিবারগুলো যেন ভবিষ্যতে মালিকানা সংক্রান্ত বিরোধে সর্বস্ব না হারায়, সেজন্য জমির মালিকানা, কবুলিয়াত নামজারি সনদ ও দাখিলা সরেজমিনে দখল হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পরিবারে নারীর ক্ষমতায়নও নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আর এভাবেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার। আগামী পর্বে আপনারা দেখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও বিজয়নগর উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনচিত্র।
ছোটোবেলা মা মারা গিয়েছেন 3 বছর থাকতে। জ্বরের থেকে আমার টাইফয়েড, আমার আটটা পঙ্গু হয়ে গেছেন, পাওয়ার সমস্যা। আমরা অনেক কষ্ট পাওয়াতে চলতাম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা চাই নিয়ে খাইতাম। তারপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ঘর দিয়েছেন। আগে অনেক কষ্ট গেছিলাম, খাইতে পারি না, নিতে পারি নাই, অনেক কষ্ট না, মনে থাকাস না, ঘর অনেক শান্তি সুখে খাইতেছি, অনেক বাড়া চলতেছে আগের থেকে।